রাত ১২টায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের গল্প প্রেমেন্দু মিত্রের লেখা রাতের ডাক। শ্রোতা বন্ধুদের সুবিধার্থে গল্পটিকে আমরা নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছি। শুরু হচ্ছে রাতের ডাক। যে ৫টা ইন্দ্রিয় দিয়ে আমরা পৃথিবীকে জানি, তাদের ত্রুটি অনেক। অনেক রকম ভুল তাদের হয়। তবু আমাদের মতো সাধারণ মানুষের তাদের উপর বিশ্বাস অগাধ। অগাধ বিশ্বাস আমাদের সাধারণ বুদ্ধির ওপর। এই কয়েকটা ইন্দ্রিয়ের নাগালের মধ্যে না এলেই আমরা অনায়াসে অনেক কিছুকে উড়িয়ে দিই। বুদ্ধি দিয়ে আমরা কঠিনভাবে সত্য বা মিথ্যা বলে সবকিছুর উপর রায় দিই। কিন্তু এমন অনেক জিনিস আছে যা সত্য মিথ্যার মাঝামাঝি জগতের, যেখানে বুদ্ধির ঠাঁই পায় না, ইন্দ্রিয় হার মেনে যায়। সেই রকম একটা কাহিনী আজ বলতে বসেছি। প্রথমে নিজের একটু পরিচয় দেওয়া ভালো। পশ্চিমের কোনো একটি মাঝারি গোছের সমৃদ্ধ শহরে আমি ডাক্তারি করি। শহরের নামের কোনো প্রয়োজনে গল্পে নেই, সুতরাং নামটা বললাম না। সেদিন রাত্রে শহরে প্রায় বহু দূরে একটা কল ছেড়ে একলাই ফিরছিলাম। একে দারুণ শীত এবছর, তার উপর রাত অনেক হওয়ায় ঠান্ডা অত্যন্ত বেশি পড়েছিল। পুরো পুরো গোটা কয়েকটা গরমের জামা থাকা সত্ত্বেও সব ভেদ করে মনে হচ্ছিল ঠান্ডা হাওয়া আমার পাঁজরের ভেতরে গিয়ে ঢুকছে। আসছিলাম আমার পুরনো গাড়িতে। এ গাড়ি আমি আজ ১০ বছর ধরে একাই চালিয়ে ফিরছি, কিন্তু এখন মনে হচ্ছিল সঙ্গে একজন থাকলে বুঝি ভালো হতো। এই দারুণ শীতে স্টিয়ারিং হুইল ধরে সমস্ত হাওয়ার ঝাপটা সহ্য করার চেয়ে কষ্ট আর কিছুই নেই। আমাদের শহরটি অত্যন্ত ছড়ানো। বড় বড় কয়েকটা রাস্তাকে আশ্রয় করে চারিধারে অনেক দূর পর্যন্ত সে বিস্তৃত হয়ে আছে, কিন্তু জমাট বাঁধে। অনেক সময় এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মধ্যে শুধু একটা নির্জন রাস্তা ছাড়া আর কোনো যোগ নেই। যে রাস্তা দিয়ে আসছিলাম সেটাও অত্যন্ত নির্জন। দুধারে মাঝে মাঝে হরিতকি বা মহুয়া গাছ, আর রাস্তার দুধারে শুধু শূন্য অসমতল মাঠ। তার ভেতরে বাড়িঘর নেই বললেই হয়। কে বাড়ি করবে এই নির্জন জায়গায়? অন্ধকারে অবশ্য এসব কিছু দেখা যাচ্ছিল না। আমার গাড়ির মিটমিটে আলোয় সামনের পথের খানিকটা দেখা যাচ্ছিল মাত্র। যেতে যেতে মনে হচ্ছিল অন্ধকারের সমুদ্রেই যেন আমার গাড়ির আলোয় কোনো রকমে কেটে চলেছে। শীতের দারুণ কষ্ট পেলেও বেশ নিশ্চিন্ত মানেই চলছিলাম। আমার গাড়িটা পুরনো হলেও মজবুত, বেয়ারাপনা সে করে না। আধ ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে গরম লেপের মধ্যে আরাম করে যে শুতে পাবো, এ বিষয়ে কোনো সন্দেহ ছিল না। অন্ধকার রাস্তার নিস্তব্ধতার ওপর শব্দের ঢেউ তুলে আমার গাড়ি চলেছে দ্রুত গতিতে। নিজেকে যথাসম্ভব ঢাকাটুকি দিয়ে রেখে ভেতরে বসে আমি শুধু আমার গরম বিছানাটার আরামের কথাই ভাবছি। ডাক্তারদের মতো পরাধীন আর কেউ নেই। তবু মনে হচ্ছিল একবার বাড়িতে পৌঁছাতে পারলে প্রাণের দায় ছাড়া শুধু পয়সার জন্য আর আমায় কেউ বের করতে পারবে না। এখন কোনো রকমে ২০-২৫ মিনিট কাটলেই হয়। কিন্তু হঠাৎ অপ্রত্যাশিত এক ঘটনায় শোক স্বপ্ন আমার ভেঙে গেল। আমার একান্ত সুস্থ সবল গাড়ি থেকে থেকে কেমন অদ্ভুত একরকম ধাতব আর্তনাদ করতে শুরু করেছে। গাড়ির এরকম আচরণের কোনো কারণ খুঁজে পেলাম না। আজ দুপুরেই আমার গাড়ি ভালো রকম সেবা শুশ্রূষা হয়ে গেছে। কোনো রকম রোগের আভাস তার তখন ছিল না। হঠাৎ তার এরকম আকস্মিক বিকারের কারণ তবে কি? এ দারুণ শীতের রাত্রে অন্ধকার নির্জনেই পথের মাঝে গাড়ির এই বেয়ারাপনায় সত্যি ভীত হয়ে উঠলাম। এখনো প্রায় ৭-৮ মাইল পথ বাকি। রাস্তার মাঝে গাড়ি সত্যি অচল হয়ে গেলে করব কি? এই রাতের ডাকেও সঙ্গে লোক না আনা নির্বুদ্ধিতার জন্য এবার নিজের উপর রাগ হচ্ছিল। সঙ্গে একজন লোক থাকলে তবু বিপদ থেকে অনেক সাহায্য পাওয়া যেত। দেখতে দেখতে গাড়ির আওয়াজ আরও বেড়ে উঠল। সঙ্গে সঙ্গে মোটরের বেগও ধীর হয়ে আসছে বুঝতে পারলাম। গাড়ি চালানোর সমস্ত বিদ্যা প্রয়োগ করেও সুরাহা কিছু করতে পারলাম না। কাতরাতে কাতরাতে খানিক দূর গিয়ে আমার গাড়ি হঠাৎ রাস্তার মাঝে এক জায়গায় একেবারে থেমে গেল। আর তার নড়বার নাম নেই। চেষ্টার আমি তখনও ত্রুটি করলাম না, কিন্তু আমার পীড়নে অস্পষ্টভাবে একটু কাতরুক্তি করে ওঠা ছাড়া আর কোনো সাড়া সে দিল না। ভয়ে দুর্ভাবনায় সত্যিই তখন আমার সমস্ত দেহ আড়ষ্ট হয়ে এসেছে।
গাড়ি ফেলে এই দারুণ শীতের মাঝে ৭-৮ মাইল জনহীন পথ হেঁটে যাওয়ার কথা তো কল্পনা করা যায় না। এই মাঠের মাঝে গাড়িতে সারা রাত কাটানোও অসম্ভব। এখন উপায়? ডাক্তারবাবু! হঠাৎ বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল। এই জনশূন্য পথে এমন সময় কে ডাকে? আবার শুনতে পেলাম, ডাক্তারবাবু! এদিক ওদিক অন্ধকারে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে এবার দেখতেও পেলাম, পথের ধারে ঝাঁকড়া একটা গাছের পাশে আবছা একটা দীর্ঘ শীর্ণমূর্তি দেখা যাচ্ছে। হঠাৎ এমন জায়গায় কেমন করে তার উদয় হলো বুঝতে না পারলেও সাড়া দিয়ে বললাম, কে তুমি? মনে তখন আমার একটু আশার রেখাও দেখা দিয়েছে। তার আবির্ভাব যেমনই বিস্ময়কর হোক না কেন, লোকটার কাছে সাহায্য পাবার একটা সম্ভাবনা তো আছে। লোকটা সেই জায়গা থেকেই বললে, আমায় চিনবেন না আপনি? চেনবার জন্য আমি তখন ব্যস্ত নই, আমার সাহায্য করবার জন্য একজন লোক তখন দরকার মাত্র। সেই কথাই আমি তাকে বলতে যাচ্ছি, এমন সময় লোকটা আবার বললে, আপনাকে একটু আসতে হবে ডাক্তারবাবু, ভারী অসুখ একজনের। এমন সময়ে এই অনুরোধে বিরক্ত যেমন হলাম, আশ্চর্যও হলাম তেমন। ঠিক এই সময়েই রাস্তার ঠিক এই জায়গায় রুগী কি আমার জন্য তৈরি হয়ে বসেছিল। লোকটা আমার মনের কথাই যেন আঁচ করে বললে, এ ভগবানের দয়া ডাক্তারবাবু, এমন সময় আপনাকে এখানে পাবো স্বপ্নেও ভাবিনি, অথচ না পেলে কি যে বিপদ হতো। বেশি কথাবার্তা তখন আর ভালো লাগছিল না, একটু বিরক্ত হয়েই বললাম, কোথায় তোমার রুগী, কোথায়? লোকটা এবার নিঃশব্দে অন্ধকারের ভেতরে একদিকে হাত বাড়িয়ে নির্দেশ করল। সেদিকে চেয়ে দেখলাম সত্যি দূরে একটা বাড়ির আলো যেন দেখা যাচ্ছে। এরকম নির্জন প্রান্তরের মাঝে এরকম বাড়ি খুব কমই থাকে। হঠাৎ এরকম জায়গায় এমন সময়ে যাওয়া একটু বিপজ্জনক, তবে শত্রু আমার কেউ তা নেই, এবং সঙ্গে টাকা কড়িও নিতান্ত সামান্য, এই যা ভরসা। একটু ভেবে নিয়ে জিজ্ঞাসা করলাম, কি অসুখ? উত্তর এলো, জানি না ডাক্তারবাবু, কিন্তু অত্যন্ত সঙ্গীন অবস্থা, তাড়াতাড়ি না গেলে বোধহয় বাঁচানো যাবে না, দোহাই আপনার, চলুন ডাক্তারবাবু। কোথায় নিজের বিপদ সামলাবো, না হঠাৎ রাস্তার মাঝে মাঝরাতে যেতে হবে পরের চিকিৎসায়। তবু ডাক্তার মানুষ, জীবন মরণের সমস্যা শুনলে চুপ করে বসে থাকা যায় না। বাধ্য হয়েই তাই বললাম, চলো। মাঠের উপর দিয়ে সরু একটা পথ, অন্ধকারে ভালো দেখা যায় না, তাই লোকটার পিছু পিছু আমি হাঁটতে থাকলাম। মিনিট পাঁচেক হেঁটে একটা বাড়ির উঠানে এসে দাঁড়ালাম। সামনে একটা ঘরের দরজা থেকে আলো দেখা যাচ্ছে, সেদিকে দেখিয়ে লোকটা বললে, ওই ঘরেই রুগী বাবু, আপনি যান, আমি এক্ষুনি আসছি। অন্ধকারের ভেতরেই বুঝতে পারছিলাম বাড়িটির বিশেষ ভালো চেহারা নয়। গুটি ৪-৫ ঘর এবং একটুখানি ঘেরা উঠান। ঘরগুলিও সব পাকা ছাদের নয়, দুপাশে খড়ের ছাউনি। লোকটার কথা মতো সামনের ঘরে গিয়ে এবার ঢুকলাম। ঘরটি আয়তনে বিশেষ বড় নয়, তার উপর নানান আকারের বাক্স পেটরাই বোঝাই বলে ভেতরের নড়বা চড়বার স্থান অত্যন্ত অল্প। দরজার মুখোমুখি একটা জানালা, সেই জানালার ধারে মিটমিট করে একটি কেরোসিনের লণ্ঠন জ্বলছে। সেই আলোতেই অস্পষ্টভাবে দেখা গেল দরজার বাঁ ধারে একটা চারপাওয়ায় অত্যন্ত শীর্ণ একটা ভদ্রলোক শুয়ে আছেন। আমি ঘরে ঢুকতেই ক্ষীণ স্বরে তিনি বললেন, এসেছেন ডাক্তারবাবু, আপনার তো আর কখনোই ভুলব না, বসুন। ঘরের ভেতর এদিক ওদিক চেয়ে বসবার জায়গা একটিমাত্র দেখতে পেলাম। জানালার কাছে চারপায়া থেকে অনেক দূরে একটি বেতের মোড়া, সেটাই টেনে চারপায়ার কাছে বসবার উদ্যোগ করতে ভদ্রলোক আবার ক্ষীণ স্বরে বললেন, বসুন বসুন, ওখানেই বসুন, আগে আমার রোগের কথা বলি শুনুন। একটু হেসে এবার সেখানেই বসলাম। রোগীদের নানান অদ্ভুত বাতিকের সঙ্গে আমার যথেষ্ট পরিচয় আছে। বুঝলাম খানিকক্ষণ ধরে নিজের রোগ সম্বন্ধে ভদ্রলোকের নানান মতামত এখন আমায় শুনতে হবে, না শুনলে নিস্তার নেই। ক্ষীণ স্বরে প্রথমেই তিনি আরম্ভ করলেন, আমার রোগ কি সারাতে পারবেন ডাক্তারবাবু? পারবেন আমাকে বাঁচাতে? একটু হেসে বললাম, সে চেষ্টা করাই তো আমাদের কাজ, আর বাঁচবেন নাই বা কেন?
একটু অদ্ভুত হাসি আওয়াজ এলো খাট থেকে। বাঁচতে পারি তাহলে ডাক্তারবাবু? কেমন? বললাম, পারেন বই কি। কি তেমন আর হয়েছে আপনার? না, তেমন আর কি হয়েছে? ভদ্রলোক আবার যেন হাসলেন। তারপর বললেন, ডাক্তারদের অনেক ক্ষমতা, কিন্তু ধরুন তাতেও যদি না বাঁচি, যদি আজ রাতেই মারা যায়। রুগীর এই উন্মাদ প্রলাপের উত্তরে কি যে বলবো কিছুই ভেবে পেলাম না। আমার মন তখন বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছিল। রুগী আবার বললেন, যদি আপনি থাকতে থাকতেই মারা যায়, তাহলে কে আপনার ফি দেবে? আচ্ছা, পাগল রুগীর পাল্লায় তো পড়া গেছে। বললাম, যদি নেহাত তাই হয়, তাহলে ফি নাই পেলাম। আমরা শুধু ফির জন্য সবসময় আসি না। তা বটে, পৃথিবীতে ভালো লোক তাহলে এখনো আছে না ডাক্তারবাবু? কিন্তু কিন্তু ফির ব্যবস্থা আমি করে রেখেছি ডাক্তারবাবু। হঠাৎ যদি মরে যায়, তাহলে বাক্সটি খুলে ফেলবেন, বুঝেছেন ডাক্তারবাবু? ওই বেতের ছোট্ট বাক্সটা। ভদ্রলোকের স্বর আরো মৃদু হয়ে এলো। ওই বাক্স থেকে আপনি আপনার প্রাপ্য টাকাটা নেবেন, আরো একটা জিনিস নেবেন ডাক্তারবাবু। বলুন, বলুন নেবেন তো? একটু বিরক্তি হয়ে বললাম, কি? কিছু না ডাক্তারবাবু, একটা একটা কাগজ, কিন্তু ভয়ানক দরকারি কাগজ। এই কাগজ যে ওখানে আছে শুধু আমি জানি, আর আপনি এখন জানলেন। আর কেউ জানে না। জানলে আর ওটা ওখানে থাকতো না। ভদ্রলোক একটু চুপ করে থেকে একটু হেসে আবার বললেন, এ বাড়িতে কাউকে দেখতে না পেয়ে ভাববেন না যেন আমার কেউ নেই। আমার অনেক আত্মীয় আছে। তারা তারা ওত পেতে আছে আমার মরবার অপেক্ষায়। শুধু তাদের বিশ্বাস, আজ আমি হয়তো মরব না। তাদের বিশ্বাস, মরবার আগে আর আমি কিছু করব না। তারাই পাবে সব। এবার আমি বলতে যাচ্ছিলাম, আপনার অসুখটা সম্বন্ধে। হ্যাঁ, অসুখ তো দেখবেনই। তার আগে তার আগে একটা কথা বলে নিই। ওই কাগজটা আমার উইল ডাক্তারবাবু। আমার ছেলের নামের উইল। সে ছেলেকে আমি ত্যায্যপুত্র করেছিলাম একদিন। কোথায় আছে কোথায় আছে তাও জানি না। কিন্তু জানেনই তো, রক্ত জলের চেয়ে ঘন। আর বেশিক্ষণ অপেক্ষা করা যায় না। মোড়া থেকে উঠে পড়ে আমি বললাম, এইবার আমি দেখতে পারি? খাট থেকে আওয়াজ এলো, দেখুন। আমি খাটের কাছে এগিয়ে গিয়ে রুগীর নাড়ি দেখবার জন্য হাতটা তুলে ধরলাম, এবং পর মুহূর্তেই সেই দারুণ শীতের ভেতরেও আমার সমস্ত দেহ ঘেমে উঠল। সে হাত বরফের মতো ঠান্ডা। রুগী মৃত। শুধু মৃত হলে এতখানি আতঙ্কের আমার বোধহয় কারণ থাকতো না, কিন্তু ব্যাপারটা যে আলাদা। ডাক্তারি শাস্ত্রে যদি কিছু সত্য থাকে, তাহলে এই রুগী এইমাত্র কখনোই মারা যায়নি। তার মৃত্যু হয়েছে অনেক আগে, কয়েক ঘন্টা আগে। সমস্ত দেহ তার কঠিন। উন্মাদের মতো আরো খানিকক্ষণ পরীক্ষা করলাম। না, ভুল তো আমার হতেই পারে না। কিন্তু তাহলে এ ব্যাপারের অর্থ কি? তখন কিন্তু স্থিরভাবে কোনো চিন্তা করার আর ক্ষমতা আমার নেই। আতঙ্কে আমার বুকের স্পন্দন পর্যন্ত যেন থেমে আসছে। হঠাৎ জানালার কাছে বাতিটা দপদপ করে নিচে উঠল। সেটা একবার নেড়ে দেখলাম, তাতে তেলের এক ফোঁটাও নেই। প্রান্তরের মাঝে নিস্তব্ধ নির্জন বাড়িতে এই ভয়ঙ্কর অবস্থায় আমি একা। এই বাতির আলোটুকুই যেন আমার একমাত্র সাহস ছিল। তাও নিভতে চলেছে দেখে আমি দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে পড়লাম। বুঝতে পারলাম পেছনে আলোটা আর কয়েকবার নিচে নিভে গেল। আমি তখন উঠান ছাড়িয়ে এসেছি প্রায়। কিভাবে তারপর অন্ধকারের প্রান্তরের ভেতর দিয়ে ছুটতে ছুটতে গাড়িতে উঠেছিলাম তা আমার মনে নেই। গাড়ি চালিয়ে শহরের মাঝ বরাবর আসবার পর আমার যেন স্বাভাবিক জ্ঞান ফিরে এলো। সবচেয়ে আশ্চর্য ব্যাপার মনে হলো গাড়ির এই চলা। খানিক আগে অদ্ভুতভাবে যে গাড়ি বন্ধ হয়ে গেছিল, হঠাৎ এবার বিনা চেষ্টায় আপনা হতে সে গাড়ি এমন শুধরে গেল কি করে? তার পরদিন দিনের আলোয় লোকজন সঙ্গে করে নিয়ে সেই প্রান্তর মাঝকার বাড়ির নিঃসঙ্গ রোগীর শেষ ইচ্ছাটা পূরণ করবার ব্যবস্থা করেছিলাম। তার ছেলেই আজকাল সমস্ত বিষয়ের মালিক। সেদিনকার রহস্যের স্বাভাবিক মীমাংসা কিন্তু আমি এখনো করতে পারিনি। শুনছিলেন আজকের গল্প রাতের ডাক, স্টোরি কালেকশনে তুহিন চক্রবর্তী।
ভয়েস আর্টিস্ট শান্তনু প্রামাণিক, সাউন্ড এফেক্টসে সৌরভ ধারা, ভিডিও এডিটিং এবং পোস্টার ডিজাইনে বিশ্বজিৎ মজুমদার। রাতের অন্ধকারে ভূত সঞ্চারের অদ্ভুত গল্প শোনার জন্য আমাদের ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট করে আমাদের জানান আপনাদের কেমন লেগেছে। অবশ্যই সাবস্ক্রাইব করুন আর সতর্ক থাকুন, কারণ রাত 12টা এই চ্যানেল আপনার ভূত সঞ্চার আরও ভয়ঙ্কর হতে পারে। ধন্যবাদ।